100 দিন আমি যদি এমপি নির্বাচিত হই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি প্রথম 100 দিনের মধ্যে যে 3টি কাজ করতে চাই, একটা হচ্ছে আমি মাদকের যে সিন্ডিকেট আছে, মাদকের যে চক্র আছে সেটাকে আমি একেবারেই ভেঙে দিতে যাই, যে চেইনটা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি এই আমাদের যে ঢাকা 9 আসন আছে, ঢাকা 9 আসনে আপনি জানেন যেখানে মুগদা হাসপাতাল আছে, মুগদা হাসপাতালের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট এবং দালাল চক্র যেটা আছে সেটাকে একেবারে ভেঙে দিতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস ফর ম্যানকাইন্ড মানবতার কণ্ঠস্বরের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত আছেন আপনাদেরকে স্বাগত। এবং আপনাদের আজকের যে এপিসোড বেসিক্যালি নির্বাচন সংক্রান্ত। আজকে দর্শক আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 10 দিনের মতো বাকি। এই নির্বাচনকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা, যে উচ্ছ্বাস আমরা আপনাদের ভিতরে দেখতে পাচ্ছি, নির্বাচন সংক্রান্ত আজকের এপিসোডে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকা 9-এর এনসিপি প্রার্থী জনাব মোহাম্মদ জাভেদ মিয়া রাসিন। তিনি আমাদেরকে তার দল এবং সমসাময়িক রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে কথা বলবেন। জনাব রাসিন, আপনি তো ঢাকা 9 থেকে এনসিপি জাতীয় নাগরিক পার্টির প্রার্থী। তো সংক্ষেপে ঢাকা 9 কেন, অথবা আপনি কেন এনসিপি থেকে প্রার্থী হলেন? জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন, এটার প্রশ্নের উত্তর তো যেতে হবে আমাদেরকে আসলে অভ্যুত্থানেরও আগে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানেরও ঠিক আগে। আমরা চেয়েছিলাম একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক শক্তি, যেটা কিনা পুরনো যে আমাদের রাজনৈতিক সিস্টেম আছে সেটাকে ভেঙে ফেলবে। এবং সেই ধারণা থেকেই কিন্তু আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে ফোর্সটা অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা, একই সাথে এর বাইরে যারা নাগরিক প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এনসিপির যাত্রা শুরু। যেহেতু আমরা একটা মধ্যমপন্থী, পুরনো যে সিস্টেম আছে সেই সিস্টেমকে ভেঙে দিয়ে নতুন সংস্কার ভিত্তিক একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলাম, সেই ধারণাটাকে পোষণ করার কারণে, একমত পোষণ করার কারণে আসলে আমার এনসিপিকে বেছে নেয়া। আর ঢাকা 9-এর কারণ হচ্ছে ঢাকা 9 এখানে আমার শৈশব থেকে, কৈশোর থেকে আমার বেড়ে ওঠা এখানেই, ঢাকা 9-এর মান্ডা এলাকাতে আমার বাসা। সেখানে যেহেতু আমার বাসা, সেটা আমার বড় হওয়া সেখানে, সেই এলাকার সমস্যা বলেন, সেই এলাকার মাটি মানুষ বলেন, তাদের সাথেই আমার বেড়ে ওঠা, এই কারণেই ঢাকা 9। আচ্ছা, তাহলে এক কথায় ঢাকা 9-এর কী সমস্যা আপনি দেখছেন? ঢাকা 9 এই আসনটার যে থানাগুলো আছে, যে এলাকাটা, সেটা ঢাকা 9-এর ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে একেবারেই খুব কাছে, 5 মিনিট 10 মিনিটের দূরত্বে, কিন্তু সেটা একেবারেই অনুন্নত। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো নগরায়ণ থেকে পিছিয়ে আছে। তো এই নগরায়ণ থেকে পিছিয়ে থাকা, নাগরিক সুবিধা না পাওয়া, এটাই এই আসনের সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, তাহলে একটু আপনার দলের প্রসঙ্গে আসি। এনসিপি তো বলছে যে নতুন রাজনীতির কথা বলছে। আসলে নতুন রাজনীতি বলতে আমরা পুরনো দলগুলোর সঙ্গে নতুন রাজনীতির পার্থক্যটা কোথায় বলে আপনি মনে করেন? নতুন রাজনীতি বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি, পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের যে শাসন ব্যবস্থা যেটা আছে, যেটার মাধ্যমে আসলে ফেসিবাদ কায়েম হয়, যেটার মাধ্যমে যে কোনো ব্যক্তি আসলে ফেসিস্ট হয়ে উঠতে পারে, সেই পুরনো বন্দোবস্তটাকে তারা আসলে বহাল রাখতে চায়। পোস্ট কলোনিয়াল টাইমে ব্রিটিশরা যেরকম আমাদেরকে শাসন করার জন্য এই শাসন ব্যবস্থাটা তৈরি করেছিল, পরবর্তীতে পাকিস্তান পিরিয়ডেও পাকিস্তানিরা আমাদেরকে শাসন করার জন্য এটা বলবৎ রেখেছিল। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলগুলো তারা একই কায়দায় জনগণকে শাসন করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য তারা এই সিস্টেমটাকে রেখে দিয়েছে। আমরা আসলে এই সিস্টেমটাকে ভেঙে দিয়ে জনগণের হাতে ক্ষমতা পৌঁছে দিতে চাই। এখানে আমাদের সাথে পুরনো রাজনৈতিক দলগুলোর পার্থক্য। কিন্তু অনেকে তো বলছে যে এনসিপির মানে গ্রাসরুটটা খুবই উইক বা দুর্বল। হ্যাঁ, এই নির্বাচনে কি আপনারা সেটা কাটাতে পারছেন বা কিভাবে কাটাচ্ছেন?
এনসিপির বয়স এখনও পুরোপুরি 1 বছর হয়নি। আপনারা জানেন যে গত বছর 28শে ফেব্রুয়ারি এনসিপির জন্ম। সেখান থেকে 1 বছরের কম সময়ে একটা রাজনৈতিক দল, যে কিনা আবার ঠিক নির্বাচনের আগে নির্বাচনের ট্রেনে তার উঠে পড়তে হয়েছে, সেখানে তার গ্রাসরুট দুর্বল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাদের প্রতি জনগণের যে সমর্থন আছে, জনগণের যে ভালোবাসা আছে, সেটাকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনের বৈতরণীটা পার হতে যাচ্ছি। আচ্ছা, মানে আপনি কি এনসিপিকে ক্ষমতার বিকল্প ভাবছেন, নাকি একটা জাস্ট চাপ সৃষ্টিকারী, যেটাকে মানে জাস্ট একটা চাপ সৃষ্টি করে আপনারা একটা অবস্থানে যেতে চান? না, আমরা অবশ্যই এনসিপিকে ক্ষমতার বিকল্প ভাবছি এবং আমরা আশা করি এবারই আমরা আমাদের যে 11 দলীয় নির্বাচনী জোট আছে সেটা এবারই ইনশাআল্লাহ ক্ষমতা আসতে যাচ্ছে। আর এনসিপি এই নির্বাচনের মাধ্যমে আরও শক্তিশালী হবে, সংগঠিত হবে, তার গ্রাসরুটের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে, উদ্বুদ্ধ হবে এবং পরবর্তীতে ক্ষমতায় থাকাকালীন সময়ে ইনশাআল্লাহ আমরা আমাদের যে ভূমিকা, বা ক্ষমতায় না গেলেও বিরোধী দলের আমাদের যে ভূমিকা, সেটা আসলে আমাদেরকে একটা রাজনৈতিক পার্টি হিসেবে বড় করবে এবং এর মাধ্যমে আমরা খুব অচিরেই হয়তো এককভাবে ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আপনার তো আসনে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপির হাবিবুর রশিদ সাহেব। আচ্ছা, ভোটাররা ওনাকে নয় আপনাকে বেছে নেবে, কিন্তু কেন? প্রথমত আমি তরুণ রাজনৈতিক দলের এখানে প্রতিনিধি, আমি তরুণদের প্রতিনিধি। আর এই ঢাকার 9-এর একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা তরুণ। আর একই সাথে আমার যে প্রতিদ্বন্দ্বীর কথা আপনি বলছেন, ওনার ইমেজের ব্যাপারটা যাই থাকুক না কেন, ওনার যে কর্মী বাহিনী আছে যারা এই গত প্রায় 1.5 বছরে অভ্যুত্থান পরবর্তী সময়ে পুরো ঢাকার 9 আসনে প্রত্যেকটা অঞ্চলে যেই ধরনের চাষের রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, দখলদারি করেছে, বিভিন্ন বাসা বাড়ি তারা কিন্তু দখল করেছে, তার যে এই নেতাকর্মীদের এই পুরো 1.5 বছরের যে ইমেজ, সেটাই কিন্তু সাধারণ মানুষ একেবারেই প্রত্যাখ্যান করেছে। এবং ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি সাধারণ মানুষ এই তাদের যে কর্মীদের এই সন্ত্রাসী যে একটা চাষের রাজত্ব কায়েম করার অপচেষ্টায় গত 1.5 বছর, এটাকে প্রত্যাখ্যান করবে। যেখানে এই আসনে একটা বিশেষ বিষয় লক্ষণীয় যে আপনার একজন প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জাহান। তিনি কি আপনার জন্য ভোট কাটার বলে মনে করছেন? উনি তো একসময় এনসিপি করতেন। উনি একসময় এনসিপি করলেও যেহেতু এনসিপির কিন্তু একটা জনসমর্থন আছে, যেহেতু অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা আবির্ভূত হয়েছিলাম এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আমরা ধারণ করে সামনে রাজনীতি করছি, একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছি, আমাদের কিন্তু একটা সমর্থন এই ঢাকার 9 আসনে খুব ভালো পরিমাণে আছে। যেহেতু আমার সাবেক সহকর্মী উনি এখন স্বতন্ত্র নির্বাচন করছেন, তার জন্য শুভকামনা। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সমর্থক, তারা অবশ্যই এনসিপির বাইরে যাবে না এবং সেই সাথে আমাদের 11 দলীয় জোটের যে সমর্থক আছেন যারা, তারা জোটের বাইরে, জোটের সিদ্ধান্তের বাইরে কখনো যাবেন না। সেই ক্ষেত্রে আমি আসলে তাকে ভোট কাটার হিসেবে মনে করছি না। আচ্ছা, কিন্তু আপনাদের যদি বিভক্তিটা হয়ে যায় তাহলে তো বিএনপি এই সুবিধাটা নেবে নিশ্চয়ই। আমি বিভক্তির কোনো কিছু দেখছি না এখানে, কারণ আমাদের যা আছে সেটা তো আমাদেরই। এখানে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমাদের এনসিপি বলেন কিংবা আমাদের যে 11 দলীয় জোট বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে আমাদের শরিক দলগুলো আছে, প্রত্যেকটা দলের কিন্তু নিজস্ব সমর্থক আছে, তাদের কর্মী বাহিনী আছে। আমরা এই পুরো সমর্থক গোষ্ঠীটাকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি। তাহলে আপনি ধরেন ঢাকা 9 নির্বাচিত হলেন, তো ঢাকা 9 নির্বাচিত হলে প্রথম 100 দিনে আপনি 3টা উল্লেখযোগ্য কী কাজ করবেন বলে আপনি ভোটারদেরকে বা আমাদেরকে আশ্বাস দিতে চান? প্রথমে আমি এই প্রথম 100 দিন আমি যদি এমপি নির্বাচিত হই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আমি প্রথম 100 দিনের মধ্যে যে 3টি কাজ করতে চাই, একটা হচ্ছে আমি মাদকের যে সিন্ডিকেট আছে, মাদকের যে চক্র আছে, সেটাকে আমি একেবারেই ভেঙে দিতে যাই, যে চেইনটা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমি এই আমাদের যে ঢাকা 9 আসন আছে, ঢাকা 9 আসনে আপনি জানেন যেখানে মুগদা হাসপাতাল আছে, মুগদা হাসপাতালের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট এবং দালাল চক্র যেটা আছে, সেটাকে একেবারে ভেঙে দিতে চাই। এবং 3 নম্বর হচ্ছে যারা ভূমিদস্যু আছে, যারা দখলকারী আছেন এবং যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছেন, এই পুরো সিন্ডিকেটটা আমি ভেঙে দিতে চাই। ঢাকা 9-এর একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা। এখানে এই নির্বাচন কেন্দ্রিক আমার কাছে যে তথ্য আছে, সেই তথ্য মতে প্রায় 80,000 পিস ইয়াবা ঢোকানো হয়েছে পুরো এই ঢাকা 9 অঞ্চলে। এখানে প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের ছোবলের কারণে। এটাকে তো আমি এই এলাকার ছেলে, এই এলাকার সমস্যাগুলো আমি সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি। আমার কাছে যখন এই মুরব্বীরা আসেন, অভিভাবকরা আসেন, তারা যখন বলে আমাকে যে না, আমার ছেলেটা মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তারা বাসায় এসে ভাঙচুর চালাচ্ছে টাকা পয়সার জন্য, তারা বাবা মাকে প্রেশার দিচ্ছে, তাদের জন্য বাবা মা এক ধরনের অশান্তিতে আছে, এই পুরো জিনিসটাকে তো আমার ভাঙতে হবে। এটা আমার প্রথম এবং প্রধান লক্ষ্য, যে আমি এলাকার সন্তান হিসেবে আমার এটা দায়িত্ব এলাকার এই
মাদকের যে চক্র আছে, যে চেইনটা আছে, সেই চেইনটা ভেঙে দিয়ে এই এলাকাটাকে মাদক মুক্ত করা। আমি কিন্তু সারা বাংলাদেশ নিয়ে কথা বলছি না, আমি জানি এই এলাকার একটা বড় সমস্যা, আপনি খোঁজ নেন, মাদক অন্যতম একটা বড় সমস্যা এই অঞ্চলের জন্য, আমার এই আসনটার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে আসলে আমরা মানে স্বৈরাচারের হাসিনার সময় কিছু তরুণদেরকে নিয়ে কিছু সমস্যার কথা প্রায়ই শুনতাম, মানে তরুণদেরকে বুথ করে রাখার জন্য, রাজনীতি থেকে বিমুখ করে রাখা বা তাদের সচেতনতা যেন গ্রো না করে, এর জন্য প্রতিত স্বৈরাচার হাসিনাকে যে বিষয়টা আমরা দেখতাম যে মাদক, তারপরে আছে আপনার ফেসবুক, এরপরে আছে যে ফ্রিল্যান্সিংয়ের নামে সারা রাত্রে তাদেরকে ব্যস্ত রেখে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখা। হ্যাঁ, তরুণদের সমস্যা তো অনেক, কেমন তো ঢাকা নয়ের তো অনেক তরুণ ভোটার রয়েছে, হ্যাঁ, তাদের জন্য আপনি নির্দিষ্ট কি দিচ্ছেন তরুণদের জন্য? মাদকের বাহিরে তরুণদের জন্য আমার যে প্রধান এজেন্ডা হচ্ছে তরুণদের জন্য, সেটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনি জানেন ঢাকার 9 অঞ্চল, এটা ঢাকার একেবারে কাছে, কিন্তু এতটাই অনুন্নত, এখানে যারা বাস করেন তারা বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এবং এখানে যে তরুণ জনগোষ্ঠী আছে তারা বেশিরভাগই, অনেকেই এখানে বেকার, কিংবা তারা যে কাজ করেন সেটা তাদের দক্ষতার সাথেও অনেকটা নিচে থাকে, এবং অনেকে দক্ষ না এখানে। তো তাদের জন্য তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং আমাদের এই ঢাকার 9-এর একদম পেছনের দিকের যে ওয়ার্ডগুলো আছে, সেখানে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা যদি পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে পারি, এখানে যদি আমরা ছোট ছোট শিল্পাঞ্চল গড়ে তুলতে পারি, যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হবে এবং এলাকা উন্নত হবে। তো আমি একই সাথে এখানে আইটি পার্ক ক্রিয়েট করা, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার, একটি বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র, এরকম কিছু পরিকল্পনা। একই সাথে উদ্যোক্তা যারা হতে চান তাদের জন্য খুবই সহজ শর্তে বা বিনা শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা, এবং যারা নারী আছেন তাদের জন্যও বিশেষ কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা। এটা হচ্ছে আমার তরুণদের জন্য প্রধান এজেন্ডা। এটা ঠিক হলে, কর্মসংস্থানের সুযোগ হলে, বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো অনেকটাই দূর করা সম্ভব হবে। আচ্ছা জনাব জাভেদ, আমরা দেখি যে কমলাপুর থেকে আমরা যখন মুগদায় ঢুকি বা ওই দিক থেকে মুগদা হাসপাতালটা আছে, এখানে প্রচুর যানজট থাকে। হ্যাঁ, আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মুগদা এলাকাতে বর্ষার সিজনে জলাবদ্ধতা আমরা দেখতে পাই, এবং এখানকার বাসস্থান নিয়েও অনেক সমস্যা আমরা দেখি। এই তিনটা, জলাবদ্ধতা, যানজট, বাসস্থান, কোনটাকে বেছে নেবেন? সবার আগে আমি এটা সমাধান করব। আপনি যে তিনটা সমস্যার কথা বলেন, তিনটে আসলে আমাদের ঢাকা 9-এর নিত্য নৈমিত্তিক সমস্যা, এবং এই সমস্যার কারণে জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। কিন্তু আমি যদি এই তিনটার যে কোনো একটাকে বেছে নিতে চাই, তাহলে আমি অবশ্যই প্রথমে যানজটটাকেই বেছে নেব। কারণ এই যানজটটার কারণে আমাদের প্রতিদিন আমাদের যারা সাধারণ জনগণ আছে সেখানে, তাদের অনেক কর্মঘণ্টা নষ্ট হয়। আপনি জানেন যে এখানে যেহেতু বাসস্থানটা একটু কম খরচে পাওয়া যায় এবং মতিঝিলের কাছে, তো এই কারণে অনেক কর্মজীবী মানুষ এখানে বসবাস করেন, তাদের প্রতিদিন অফিস যাতায়াতের সময় ভোগান্তিতে পড়তে হয়। এই কারণে আমি যানজটটাকে প্রথম প্রায়োরিটি হিসেবে বেছে নেব, এবং সেটার সমস্যা সমাধানের জন্য যা যা করণীয় সেটাই আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র সংসদ নির্বাচন না, এর সঙ্গে আমাদের একটা গণভোট সংযুক্ত হচ্ছে বা হয়েছে। রেফারেন্ডাম হ্যাঁ এবং না, সংস্কারের পক্ষে কিংবা বিপক্ষে। এখন আপনার অবস্থান কি বা আপনার দলের অবস্থান কি? আমার দলের অবস্থান তো সবসময়, আমরা তো সংস্কারপন্থী দল, আমরা সংস্কারটাকে আমাদের প্রধান এজেন্ডা হিসেবে নিয়েই কিন্তু আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে গঠিত হয়েছি, এবং আমাদের অবস্থানের কারণে, আমাদের ভূমিকার কারণেই কিন্তু আমরা এই জুলাই জাতীয় সনদটা প্রণয়ন করতে পেরেছি, যেটার উপরেই গণভোটটা হতে যাচ্ছে। এবং আমি জাতীয় ঐকমত্য কমিশনে আমার পার্টির পক্ষ থেকে কিন্তু এই জুলাই জাতীয় সনদ প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছি। সেই দিক থেকে চিন্তা করে, আমার ব্যক্তিগত অবস্থান থেকে, আমার দলের অবস্থান থেকে, আমরা অবশ্যই এই গণভোটে হ্যাঁর পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার লিফলেটেও গণভোটে হ্যাঁর প্রচারণা চালাচ্ছি, বিভিন্ন জায়গায় যখন কথা বলছি সেখানেও গণভোটে হ্যাঁর প্রচারণা চালাচ্ছি। একই সাথে আমার পার্টি কিন্তু সারা বাংলাদেশে ঘুরে ঘুরে গণভোটের প্রচারণাটা চালাচ্ছে। তার মানে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, জয়যুক্ত হবে? হ্যাঁ, অবশ্যই আমি এখানে আশাবাদী, কারণ জনগণ পরিবর্তন চায়, সংস্কার চায়, গণভোটে হ্যাঁ অবশ্যই জয়যুক্ত হতে যাচ্ছে। আপনি কি বিশ্বাস করেন এই যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা ফ্রি ফেয়ার হবে? এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার যথেষ্ট মানে সন্দেহ আছে এটার পেছনে, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার হতে যাচ্ছে এটার পেছনে। কারণ প্রশাসন বিএনপির সাথে একদম বিএনপি দিকে হেলে পড়েছে, বিএনপির দরবারে গিয়ে সেজদা দিচ্ছে। সেই জায়গাটায় বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের উগ্র আচরণ, তাদের বিভিন্ন জায়গায়, যেমন আমার প্রতিদিনই ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, আমার যারা নেতাকর্মী আছে তাদেরকে প্রতিদিন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যারা সাধারণ ভোটার আছেন তাদেরকে কিন্তু প্রতিদিন হুমকির মধ্যে রাখা হচ্ছে যে যদি ভোট না দেওয়া হয় তারা চিনে রাখছেন এবং নির্বাচন
নির্বাচনের পরে তারা ব্যবস্থা নেবেন। তো এই কারণে কিন্তু এত কিছু হওয়ার পরে প্রশাসনের কাছ থেকে আমরা কোনো ধরনের ব্যবস্থা পাচ্ছি না, সেই কারণে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনার কি এই যেগুলো অভিযোগগুলো বললেন আপনি, এটা নিয়ে আপনি রিটার্নিং অফিসার বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে কি কোনো অভিযোগ দিয়েছেন? জি, আমি মৌখিকভাবে তাদেরকে প্রথমে জানিয়েছিলাম, কোনো প্রতিকার না হওয়ার কারণে পরবর্তীতে লিখিতভাবেও এটা জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, সব কিছু মিলে যদি ফলাফল আপনার বিপক্ষে যায়, আপনি কি এটা মেনে নেবেন? না, ফলাফল বিপক্ষে যদি একটা সুষ্ঠু ভোটের পর ফলাফল বিপক্ষে যায় আমি অবশ্যই মেনে নেব, কিন্তু ভোটটা যদি সুষ্ঠু না হয়, ভোট কেন্দ্র যদি দখল করা হয়, ভোট কেন্দ্রে যদি বল প্রয়োগ করা হয়, পেশিশক্তি প্রয়োগ করা হয়, আমার ভাই পেশিশক্তি নাই, আমার বল প্রয়োগ করার ক্ষমতা নাই। আমি সাধারণ ছাত্র জনতার শক্তি হিসেবে উঠে আসা একজন ব্যক্তি, আমি একজন গণ অভ্যুত্থানের বেড়ে ওঠা একটা রাজনৈতিক দলের একজন কর্মী, সেই হিসেবে আমার সেই ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার বা কালো টাকা নাই। কিন্তু সেটার ব্যবহার করে কেউ যদি এই নির্বাচনটা একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সেটা মানা আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু নির্বাচন সুষ্ঠু হলে জনগণ যদি রায় দেয়, জনগণ যে রায় দেবে আমি অবশ্যই সেটা মেনে নেব। আপনি জনগণের রায়কে মেনে নেবেন, জনাব জাভেদ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে পৌঁছে গেছি। ঠিক এই মুহূর্তে শেষ দিকে জাস্ট 30 সেকেন্ডের জন্য ঢাকা 9 ভোটারদের উদ্দেশ্যে আপনি একটি সরাসরি বার্তা দিবেন কি? প্রিয় ঢাকা 9-এর জনগণ এবং ভোটারগণ, আপনারা যদি চাঁদাবাজ, দখলদার, বিদেশি এজেন্ট কিংবা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে চান এবং আপনি যদি চান এরা কেউ ক্ষমতায় না আসুক, তাহলে অবশ্যই আপনারা ঢাকা 9 আসনে 11 দলীয় জোট কর্তৃক মনোনীত আমাকে অর্থাৎ শাপলাকলি মার্কাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব জাভেদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ঢাকা 9-এর ভোট এবং সম্ভাব্য যে সকল বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত রয়েছে এগুলো নিয়ে কথা বললাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ জাভেদ মিয়া রাসিনের সঙ্গে। যারা এত সময় আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।